ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে, বার্সেলোনা লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস, এই দুইটা ডুয়ো এল ক্লাসিকের মধ্যে যে আমরা দেখতে পাবো, বার্সেলোনা সাপোর্টাররা আমরা যে আশা করেছিলাম নিকো উইলিয়ামস বার্সেলোনার মধ্যে যদি আসে এবং লামিন ইয়ামালের সাথে এল ক্লাসিকোর মধ্যে দুই সাইডে লেফট উইং এবং রাইট উইং এর মধ্যে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়াম, অপোনেন্টে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র, আমরা যে পিচের মধ্যে দুইজন স্টার প্লেয়ারের অপোনেন্টে আবার দুইজন স্টার প্লেয়ার যে চিতা বাঘের মতন লেফট সাইড রাইট সাইডে দৌড়াদৌড়ি করবে, যে ড্রিমটা নিয়ে আমরা বার্সেলোনা সাপোর্টার ওয়েট করেছিলাম যে নিকো উইলিয়াম বার্সেলোনা একজন প্লেয়ার হতে যাচ্ছে, এই ধরনের স্বপ্নটা এখন কিন্তু বার্সেলোনা সাপোর্টার আর দেখতে পারতেছে না। অবশ্যই ব্যাপারটা হাস্যকর। বার্সেলোনা সাপোর্টাররা আমরা আসলে জিনিসটাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে নিক উইলিয়ামস যদি বার্সেলোনার মধ্যে যদি আসে তাহলে ওয়ার্ল্ড ফুটবলের নতুন একটা কেমিস্ট্রি বা নতুন একটা জাগরণ কিন্তু আমরা দেখাতে যাচ্ছি। বাট এই ডিলটা এখন শেষ পর্যন্ত হচ্ছে না। নিকো উইলিয়ামস অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এখন 10 বছরের চুক্তিতে, ফুটবল এখন যে কোথায় গিয়ে দাঁড়াইছে আপনি দেখেন। একজন স্টার প্লেয়ার যখন ভালো করে স্টার্ট করে তখন তার ড্রিম থাকে যে সে ওয়ার্ল্ডের একটা বড় ক্লাবের মধ্যে যাই সে খেলবে, লাইক রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মান, এখন যে ধরনের লেভেলের মধ্যে আছে বায়ার্ন মিউনিক, ম্যান সিটি, এই ধরনের ক্লাবের মধ্যে যাই সে পারফরমেন্স করবে। বাট নিকো উইলিয়ামস এখনো পর্যন্ত যে লয়ালিটির একটা ব্যাপার স্যাপার ছিল এখানে অবশ্যই বলা যায়, কিন্তু এত নাটকীয়তার পরে যে লয়ালিটির যে ব্যাপার স্যাপারটা 10 বছরের চুক্তিতে অ্যাথলেটিকদের সাথে, এই জিনিসটা জাস্ট অবিশ্বাস্য। আমরা বার্সেলোনা সাপোর্টাররা কি করব? আমরা ট্রান্সফার মার্কেটের মধ্যে এত উইক সময় পার করতেছে। বার্সেলোনা 1:1 যে ফিনান্সিয়ালের ব্যাপার স্যাপারটা ছিল, বার্সেলোনা প্লেয়ার সাইনিং করানোর এবং প্লেয়ারদের রেজিস্ট্রেশন করানোর যে একটা ব্যাপার স্যাপার ছিল, এই ব্যাপার স্যাপার গুলার কারণে কিন্তু বার্সেলোনা পারতেছে না যে কোনো প্লেয়ারকে তাদের আমাদের স্কোয়াডের মধ্যে অ্যাড করতে। এবং শেষ পর্যন্ত নিকো উইলিয়ামসকে যে বিট করা হয়েছিল যে 60 মিলিয়ন ইউরোতে, ওই প্লেয়ারটাকে এখন আমরা আর পাচ্ছি না। কারণ এর অনেক কিছুই থাকে, কিন্তু শুধুমাত্র ট্রান্সফার মার্কেটের মধ্যে যে একটা খেলোয়াড়কে আমরা সাইনিং করাবো, এর পরবর্তীতে সেই খেলোয়াড়টা যে আমাদের দলের মধ্যে চলে আসবে এবং তাকে নিয়ে যে আমরা ওরা যে একদম সিজনের মধ্যে ফাটাই ফেলবো, এরকম কোনো কিছুই থাকে না। একটা খেলোয়াড়কে আনতে হলে তার নির্দিষ্ট ফি দিতে হবে এবং লা লিগার কন্ডিশন আছে, রুলস আছে, প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানোর একটা ব্যাপার স্যাপার আছে, স্যালারি আছে। বার্সেলোনার এত বাজে সিচুয়েশনের মধ্যে এই প্লেয়ারটাকে নিয়ে সামনের দিকে আগানো হয়তো এটা বার্সেলোনার জন্য একটা নেগেটিভ সাইড, কিন্তু নিকো উইলিয়ামসকে বার্সেলোনার মধ্যে যদি আনতে পারতো হয়তো বা বার্সেলোনা একটা প্লাস পয়েন্ট হতে পারতো। আমরা জিনিসটা চিন্তা করতেছি এরকম ভাবে, বার্সেলোনার লেফট উইং এর যে একটা শূন্যতা, নেইমার চলে যাওয়ার পরে যে বার্সেলোনার একটা লেফট উইং এর যে শূন্যতা, এটা আজকের দিন পর্যন্ত হয়তো বা কেউ পূরণ করতে পারতেছে না। হয়তো বা রাফিনিয়া কিছুটা ট্রাই করতেছে যে লেফট উইং এর যে শূন্যতাটা, এটা কিন্তু তিনি গত বছর বা গত সিজনে 24-25 সিজনে সে চেষ্টা করেছিল এবং সে অনেকটাই সাকসেস। বাট বার্সেলোনা ওই প্লেয়ারটার দিকেই ঝুঁকছে, নিকো উইলিয়াম। বাট এই জিনিসটা হয়নি এবং আমাদের জন্য এটা দুঃস্বপ্নের মতন। আমরা চাইছিলাম যে নিকো উইলিয়াম বার্সেলোনার মধ্যে আসুক। তবে এই ডিলটা হওয়ার পিছনে যতটা না আসলে ক্লাবের দোষ, তার থেকে অনেক কিছুই থাকে যে ক্লাব ম্যানেজমেন্টের। আমি কিছুটা এইখানে প্রেসিডেন্ট বলেন বা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর বলেন, তাদেরও কিছু খামখেয়ালি আছে। নাহলে এতদিন পর্যন্ত নাটকীয়তার পরে এই খেলোয়াড়টা বার্সেলোনার মধ্যে না আসাটা, এটা জাস্ট অবিশ্বাস্য। আমরা এই জিনিসটাই দেখতে পারতেছি। কিন্তু কিন্তু এখানে আবার আরেকটু আরো আরো কিছু কথা আছে। সেই কথাটা হচ্ছে যে যদি নিকো উইলিয়ামস বার্সেলোনার মধ্যে আসতো, তাহলে কি বার্সেলোনা নিকো উইলিয়ামসকে খুব বেশি প্রয়োজন পড়তেছে? বা নিকো উইলিয়ামস যদি বার্সেলোনার মধ্যে যদি আসে, তাহলে কি নিকো উইলিয়ামস বার্সেলোনার মধ্যে এই আসার ব্যাপারটা কি অনেক ভালো হইতো? না, আমি মনে করতেছি যে নিকো উইলিয়ামস বার্সেলোনার যে না আসে নাই, নিকো উইলিয়ামস যে বার্সেলোনার মধ্যে যে আসে নাই, এটা হয়তো বা অনেকাংশে আবার বার্সেলোনার জন্য কিছুটা পজিটিভ দিক। কারণ বার্সেলোনার এখন ওইরকম করে ইমার্জেন্সি কোনো প্লেয়ারকে দরকার নাই লেফট উইং এ ব্যবহার করার জন্য। যে অনেকটাই ধরেন যে বালদের অনুপস্থিতিতে লেফট ব্যাকের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, কিন্তু সেই ধরনের শূন্যতা কিন্তু আমাদের অ্যাটাকিং লাইনের মধ্যে এরকম পড়ে নাই এখনো পর্যন্ত, যে ইমার্জেন্সি কোনো প্লেয়ারকে অপশন হিসেবে এরকম দরকার নাই। কিন্তু বার্সেলোনার লামাসিয়ান যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলাকে ইউজ করে হয়তো বার্সেলোনা কিছুটা কন্ডিশনকে রিকভার করে ফেলতে পারে। নিকো উইলিয়ামস এবং মার্কো রাশফোর্ড, লুইস দিয়াজ, এই খেলোয়াড় গুলাকে বার্সেলোনা টার্গেট করেছিল ট্রান্সফার মার্কেটের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত আরো একজন ইয়ং প্লেয়ারকে বার্সেলোনা তাদের দলের মধ্যে আনছে। তবে
তবে এখানে কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে নিকো উইলিয়ামস বার্সেলোনার মধ্যে আসার জন্য চেয়েছিল, বাট সে পারে নাই। তার ড্রিম বা তার হয়তো বা তার ইচ্ছা থাকলেও কিন্তু আমাদের বার্সেলোনার ফিনান্সিয়াল বলেন বা ক্লাবের রোলস বলেন, এই রোলস গুলোর কারণে কিন্তু সে হয়তো বা বার্সেলোনার মধ্যে আসতে পারেনি। লাস্ট পর্যন্ত সে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে চুক্তি রিনিউ করেছে। তবে আমাদেরকে অবশ্যই এটা হতাশ হতে হবে, কিন্তু আমরা চাইছিলাম যে সে বার্সেলোনার মধ্যে আসলে একটা সুন্দর এনভায়রনমেন্ট থাকতো, আমরা এল ক্লাসিকোর মধ্যে বা লালিগার মধ্যে একটা কেমিস্ট্রি দেখতে পারতাম লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। এখানে কিন্তু আরো একটা ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে লুইস দিয়াস বার্সেলোনার মধ্যে যে আসবে এবং বার্সেলোনার হয়ে সে খেলবে। এখানে কিন্তু আরো একটা পয়েন্ট আছে যে যদি বার্সেলোনা হয়ে সে যদি খেলে, তাহলে বার্সেলোনাকে অবশ্যই বড় বেতনের স্যালারি তাকে দিতে হবে। এই এই ক্ষেত্রে বার্সেলোনাকে আবার 1:1 যে ব্যাপার স্যাপারটা, প্লাইং প্লেয়ার এবং ফিনান্সিয়ালের কন্ডিশন, এখনো কিন্তু হয়তো বা লুইস দিয়াসের সাথে বার্সেলোনা চুক্তিটা নাও আগাইতে পারে। তবে তবে এখানে কিন্তু আরো একটা কথা আছে। এই কথাটা হচ্ছে যে বার্সেলোনার মধ্যে আরো একজন প্লেয়ার মার্কোস রাশফোর্ড এমন একজন খেলোয়াড়, সে লেফট উইংও খেলতে পারে, স্ট্রাইকার পজিশনও খেলতে পারে। সে যদি বার্সেলোনার মধ্যে যদি আসে, কিছুটা রবার্ট লেভানডস্কির অ্যাবসেন্টে সে স্ট্রাইকারের রোল প্লে করতে পারবে এবং লেফট উইংও সে রোল প্লে করতে পারে। এবং সে যদি বার্সেলোনার মধ্যে যদি আসে, তাহলে এমন ফেস সে পাবে যে ক্যাম্প নো এখানের মধ্যে সে চিতা বাঘের মতন দৌড়াইতে পারবে, যে কিলিয়ান এমবাপ্পে ভার্সেস রাশফোর্ড। আমরা ক্লাসিকের মধ্যে এই ধরনের একটা কন্ডিশন দেখতেও পারি, কিন্তু মার্কো রাশফোর্ড সে কি বার্সেলোনার মধ্যে আসতেছে কিনা, এইটাও একটা ব্যাপার স্যাপার। কিন্তু আমরা যে ফাবিও রোমারিও যে এত ধরনের গুঞ্জন তার ফেসবুক পোস্টে বলেন বা টুইটার অ্যাক্সে বলেন, এত মানে এত হাইফের মধ্যে যে ছিল বার্সেলোনার সাথে নিকো উইলিয়ামসের চুক্তি নিয়ে, এবং রীতিমতো সে আমাদেরকে স্বপ্ন দেখাইছিল যে নিকো উইলিয়ামস হয়তো বা বার্সেলোনার সাথে ডিলে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত সেটা জলে গোলা গেল, বার্সেলোনার মধ্যে সে আসতেছে না। এটা অবশ্যই হার্ট ব্রেকিং বার্সেলোনা সাপোর্টারদের জন্য। বাট বার্সেলোনা এই কন্ডিশনের মধ্যে কিছু একটা করা উচিত, সেটা হচ্ছে বার্সেলোনা তো প্লেয়ার সেল করতে হবে। যদি এই ধরনের কন্ডিশন থেকে বের হয়ে আসতে হয়, তাহলে বার্সেলোনা কাকে সেল করবে? বার্সেলোনা সেল করার মতো তো এরকম কোনো বিগ প্লেয়ার নাই যে তাকে সেল করব। তার পরবর্তীতে বার্সেলোনা এখানে আরেকজন খেলোয়াড় দিয়ে বার্সেলোনার শূন্যতাটা পূরণ করে দিবে, কিন্তু এই মুহূর্তে বার্সেলোনা সেল করার মতন কোনো প্লেয়ার নাই। যেই খেলোয়াড়গুলো আছে সেগুলো ডিফেন্ডের মধ্যে। ক্রিশ্চিয়ানসন তাকে সেল করে দিতে পারলে বার্সেলোনার জন্য ভালো হয়, কিন্তু লংলেটকে সেল করে দিল, আনসু ফাতিকে সেল করে দিল। তো এগুলোকে সেল করে তো 5-7 মিলিয়ন ইউরো এই ধরনের করে আর্ন হচ্ছে। বাট বিগ প্লেয়ার সেল করবে, এবং বিগ প্লেয়ার যদি আমরা কাউন্ট করি, তাহলে রাফিনিয়া আছে, রাফিনিয়া বা লামিন ইয়ামাল, ওদেরকে তো আসলে সেল করা পসিবল না। ওদেরকে সেল করলে তো বার্সেলোনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো এদিক থেকে যদি বিচার বিবেচনা করা হয়, তাহলে বার্সেলোনা এমন একটা অবস্থানের মধ্যে আছে, না পারতেছে কোনো কিছু করতে, না পারতেছে কোনো কিছু সহ্য করতে। বাট আমার মনে হয় বার্সেলোনা এই এই ট্রান্সফার গুলার মধ্যে যে বাজেভাবে যে জড়িয়ে, এই ধরনের যে বাজে সিচুয়েশন গুলোর মধ্যে যে বার্সেলোনা যাচ্ছে, এগুলো থেকে বার্সেলোনা হয়তো বেরিয়ে আসবে। বাট ট্রান্সফার মার্কেটে বার্সেলোনার সাথে রীতিমতো যা হচ্ছে তা আসলে অস্বস্তি। আমরা বার্সেলোনা সাপোর্টাররা এই ধরনের জিনিসগুলো আসলে নিতে পারতেছে না। হয় বার্সেলোনা অলওয়েজ একটা জোকারের রোল প্লে করতেছে ট্রান্সফার মার্কেটের মধ্যে।